আসসালামু আলাইকুম। অল এডুকেশনের পক্ষ থেকে আমি আছি শরীফুল ইসলাম অনন্ত স্যার। এইচএসসি 2026 পরীক্ষার্থী, তোমরা দেখতে দেখতেই একদম পরীক্ষার ধার প্রান্তে চলে আসছো। তো তোমাদের হাতের সময় একদম নেই বললেই চলে। এই যে আজ বাদে কাল পরীক্ষা, তোমাদের এখন বর্তমান সিচুয়েশনটা এমন যে কি পড়বো কি পড়তে হবে ঠিকঠাক মতো বুঝে উঠতে পারতেছি না, যার জন্য আমাদের প্রিপারেশনটা আরো নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের জন্য যেটা নিয়ে আসছি, ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন 100% কমন, হ্যাঁ, অল বোর্ডের জন্য, কিন্তু মনে রেখো। তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে কোন বিষয়গুলো পড়লেই মোটামুটি ভাবে তোমরা কমন পেয়ে যাবা, সেইগুলো নিয়ে রিসার্চ করে একটা সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনটা এখন তোমরা যদি ফলো করো, আই হোপ যে তোমাদের প্রায় ফুলি কমন পড়বে। সো আমি মনে করি এই 4-5 মিনিট একটু সাজেশনটা দেখো এবং দেন এই সাজেশন অনুযায়ী পড়া কমপ্লিট করে ফেলো। যাদের কমপ্লিট হয়ে গিয়েছে তাদের জন্য শুভকামনা, আর যাদের কমপ্লিট হয় নাই, যেটা যেটা কমপ্লিট হয় নাই সেটা কমপ্লিট করে ফেলো। এবং যদি কোনো টপিকে প্রবলেম থাকে যে এই টপিকটা আমি বুঝি না বা এই প্যারাগ্রাফটা একটু সহজে বুঝিয়ে দেন, অথবা এমন একটি প্যারাগ্রাফ, এমন একটি লেটার, এমন একটি অ্যাপ্লিকেশন দেন যেটা থেকে আমরা চাইলে সবগুলো লিখতে পারবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ট্রাই করবো ওই রকম একটা প্যারাগ্রাফ বা একটা কমপ্লিটিং স্টোরি, একটা অ্যাপ্লিকেশন, একটা লেটার দেওয়ার জন্য। তবে একটা কথা বলে রাখি, ওই একটা দিয়ে যখন 10টা-12টা অ্যান্সার করা যায়, মনে রাখবেন একটা পরে একটা অ্যান্সার করা বা একটা থেকে একটা অ্যান্সার করা আর একটা থেকে 12টা অ্যান্সার করা, দুটোর মধ্যে কিন্তু দুই ধরনের তফাৎ রয়েছে। একটা কি, একটা আপনি যেটা মূল বিষয় সেটাই দিচ্ছেন, আর একটা সবগুলো অ্যাভারেজ করতেছেন। তো সবগুলো অ্যাভারেজ করলে কিন্তু আপনি ফুল মার্ক কোনোভাবেই পাবেন না, নাম্বারটা একটু কম পাবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনার প্রশ্নে কমন না পড়ে, যেমন অল কাইন্ড অফ পলিউশনের একটা প্যারাগ্রাফ বা একটা কম্পোজিশন, এই যে আপনি পরে যান কিন্তু আপনার হঠাৎ করে আসলো একটা, যেমন এবার এসএসসি তে দিয়েছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। তো এটা আসলে কেউ চিন্তা ভাবনাও করে না যে এরকম একটা কম্পোজিশন দিয়ে দিবে। তো যারা এই প্রবলেমেটিক প্যারাগ্রাফ বা কম্পোজিশন গুলো মুখস্থ করেছিল একটা প্যারাগ্রাফ, তারা ওইটা দিয়ে কাজে লাগাতে পারছে, এদিক থেকে ওইটা বেটার। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমাদের সাজেশনে চলে যাই। তবে মনে রাখবেন সাজেশনটা কিন্তু কমন পড়বে। টপ 10 প্যাসেজ ফর এমসিকিউ এন্ড কোশ্চেন এন্ড আনসার, অর্থাৎ প্রশ্ন নাম্বার 1 এবং 2। আমরা জানি এখানে আমাদের 7টা এমসিকিউ আসবে, 7টা এমসিকিউ 7 নাম্বার, এবং 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, নাম্বার 10। অর্থাৎ আমি যদি ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারি তাহলে আপনি পাবেন 17। তাহলে 17 নাম্বারের জন্য আমাদের পুরো বই পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি যে 10টা প্যাসেজ দিচ্ছি সেই 10টা প্যাসেজই আপনার জন্য এনাফ। তাহলে আমরা দেখি 10টা প্যাসেজ কি কি। প্রথমে সিভিক এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এটার ইউনিট 1 লিসন 4 এগুলো তো বুঝতেই পারবেন। তো সরি, প্রথমে এডুকেশন এন্ড টেকনোলজি, এডুকেশন এন্ড টেকনোলজি। দ্বিতীয় সিভিক এঙ্গেজমেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই 5 স্টার দিয়ে রাখছি। এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরে ফক মিউজিক, আই হ্যাভ এ ড্রিম, হোয়াট ইজ এ ড্রিম। আপনারা জানেন আপনাদের টেস্ট পরীক্ষায় প্রায় অধিকাংশ সময় অধিকাংশ কলেজেও আই হ্যাভ এ ড্রিম বা হোয়াট ইজ এ ড্রিম এখান থেকে প্রশ্ন এসেছে। ফ্যামিলি রিলেশনশিপ, এখান থেকে এবার প্রশ্ন আসার সময় অনেক বেশি রয়েছে। এ মাদার ইন এ ম্যানুয়াল, স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, তারপর কনজিউমারিজম, দ্য গ্রেট এফেক্ট। তো যেগুলো 5 স্টার দেওয়া আছে সেগুলো একটু ভালোভাবে পড়বেন। তবে হ্যাঁ, যেগুলো স্টার মার্ক করা নেই এগুলো যে পড়বেন না এমনটা না, এগুলো ইম্পর্টেন্ট। বাট তার মধ্যে কথা থাকে না, ইম্পর্টেন্টের ভিতরে ইম্পর্টেন্ট কোনটা সেটা। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 4টা, আর বাকিগুলো আপনাকে পড়ে যেতে হবে, কারণ এখান থেকেও আসার সম্ভাবনা 99% রয়েছে। আমরা এরপরে যাব টপ 10 প্যাসেজ ফর ফ্লো চার্ট এন্ড সামারি। আমরা জানি ফ্লো চার্টে থাকে 10 আর সামারিতে 10, তাহলে 20 নাম্বার এখান থেকে অনায়াসে পাওয়া যায়। তাহলে ফ্লো চার্টটা আমরা খুব সহজে বুঝতে পারি। ফ্লো চার্টটায় একটা দেওয়া থাকে এবং একটা প্রশ্ন দেওয়া থাকে যে এই উদ্দীপক থেকে বা এই গল্প থেকে এইটা এখানে এই ধরনের বা তার অ্যাক্টিভিটিস গুলো কি কি। অনেক সময় তার প্রশ্নটা বুঝতে পারি না, কিন্তু আমাদের যে একটা এক্সাম্পল দেওয়া থাকে সেটা দিয়ে আমরা বুঝতে পারি আসলে কি টাইপের জিনিস চাইছে। দেন তারপরে থেকে আমরা দেখবো কি টাইপের জিনিস চাইছে সেগুলো অ্যান্সার করার জন্য। অবশ্যই মনে রাখতে হবে ফ্লো চার্ট করার জন্য করার সময় কখনোই সাবজেক্ট নিয়ে আসা যাবে না, এটা ভার দিয়ে শুরু হবে। হ্যাঁ, তো আসি আমরা, যদি কোনো সময় প্রয়োজন হয়, যদি আপনাদের ফ্লো চার্ট বোঝার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝাই দেবো। প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা ক্লাস দেবো আপনাদেরকে। তো ফ্লো চার্টের জন্য হোয়াট ইজ বিউটি, লালন শাহ, দ্য লিজেন্ড অফ গাজী, দ্য আনবিটেন গার্লস, সে নো টু বুলিং,
adolescence and some food and culture stories from Gaza, water everywhere, what is environmental justice, এখান থেকে the legend of Gaza is not willing food and culture, আচ্ছা what is environment justice, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আর খাতায় লিখে রাখলে বেটার। স্ক্রিনশট মোবাইল দেখতে গেলে আমাদের টিকটক চলে আসে, রিল চলে আসে, শর্টস চলে আসে, তো একবার ঢুকলে স্ক্রল করতে করতে দেখি যে হ্যাঁ 10টা থেকে 12টা বাজে গেছে, পড়া তো কিছু হলো না। সেটার জন্য বেটার হবে এটা লিখে আপনি কি করবেন, আপনার ওয়ালে বা খাতায় বা বইয়ের উপরে রেখে দিবেন, আপনার পড়ার টেবিলে রাখবেন, একটা করে শেষ হবে টিক চিহ্ন দেবেন, একটা করে শেষ হবে টিক চিহ্ন দেবেন। এটা দেখবেন আপনার পড়ালেখাটা অনেক ফাস্ট হয়ে যাবে। সো যদি কোনো সময় কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আসি টপ 10 রিয়ারেন্স। আমরা রিয়ারেন্সটা জানি, রিয়ারেন্স খুবই ইজি একটা বিষয়। যদি কেউ রিয়ারেন্সটা বুঝতে পারেন যে এটা এই গল্প, তাহলে অনায়াসে সে পারবেন। আর রিয়ারেন্স করার জন্য শর্ট টেকনিক আছে, একটা দুইটা টেকনিক আছে, সেই টেকনিক গুলো যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝাই দেওয়ার ট্রাই করবো। আজকে তো বুঝাই দিতে পারবো না, আজকে শুধু সাজেশনটা দিব। তো রিয়ারেন্স যেগুলো, দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক, বুদ্ধ অ্যান্ড দ্য পুর উইমেন, জয়নাল আবেদিন, কাজী নজরুল ইসলাম, দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান, থার্স্ট্রিক্রো, আলেকজান্ডার অ্যান্ড ফোরাস, নাসিরউদ্দিন হোজ্জা, কিং সলোমন, মাদার তেরেসা, দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং। এখান থেকে নাসিরউদ্দিন হোজ্জাটা যেমন এইবার অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আপনার কবি কাজী নজরুল ইসলাম, এটা আসার সময় একটু কম, কারণ এসএসসি তে চলে আসছিল। আর জয়নাল আবেদিন এটা আসতে পারে এবার আপনাদের। তারপরে আপনাদের আসতে পারে দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং। তো মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে তিনটা অনেক বেশি পড়বেন। আর পড়বেন, সবগুলি পড়বেন। এই 10টায় তো 10টা 11টায় তো এখান থেকে পড়লে খুব একটা এই 10টা 11টা পড়তে গেলে যে খুব একটা টাইম নষ্ট হবে এমনটা, কারণ এখান থেকে যদি প্রশ্ন কমন পড়ে যায় তাহলে আর কি লাগে, তাই না? আপনি 10 পেয়ে যাচ্ছেন, তাহলে খুব সহজে নাম্বার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। টপ 10 গ্রাফ এন্ড চার্ট। আমরা গ্রাফ এন্ড চার্টের কিন্তু একটা রুলস আছে, হ্যাঁ। গ্রাফ এন্ড চার্ট একটা করলে মোটামুটি সবগুলো গ্রাফ এন্ড চার্ট করা যায়। আর এটা হচ্ছে পাই চার্ট, হ্যাঁ, পাই চার্টও সেম একই জিনিস, তবে আপনাকে বুঝতে হবে যে বাড়তেছে কমতেছে, ইনক্রিজিং ডিক্রিজিং, হ্যাঁ, তারপর কি হারে বাড়তেছে, ডে বাই ডে বাড়তেছে নাকি আপ ডাউন হচ্ছে, বিষয়গুলো মনে রাখতে হবে, এইগুলা খেয়াল রাখতে হবে। এগুলো যদি আপনি ঠিকঠাক মতো খেয়াল করতে পারেন এবং লেখার সিস্টেমটা বুঝতে পারেন, সিস্টেমটা বাংলা আগে চিন্তা ভাবনা করতে হবে কি হচ্ছে, হ্যাঁ, কত সালে কি হচ্ছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত কতটুকু বাড়ছে, এইভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে 100% আপনি ফুল মার্ক পাবেন। সো যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়, এই শর্টকাট রাস্তাটা প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করবেন, আমি ওইটা দিয়ে দিতে পারবো। তারপরে গ্রাফ এন্ড চার্টের জন্য কি কি সাজেশন রাখা হয়েছে, স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, এটা পাই চার্ট মনে রাখবেন। আপনাদের গত প্রায় সময় কি আসছে, গ্রাফ এন্ড চার্ট আসছে, তবে এইবার আপনাদের পাই চার্ট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাই চার্ট গুলো আমি সবার উপরে রাখছি। দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই 800 স্টুডেন্ট, তারপর দ্য এক্সপোর্ট sectors in Bangladesh, the sources of air pollution in a city, export and import of Bangladesh, different academic areas admitted into public university, choose of profession by educated people, number of internet user, importance and uses of English, positive and negative uses of internet by different age groups। ইনশাআল্লাহ এখান থেকে কম পড়ে যাবে। আর বললাম তো, একটা রুলস বা একটা নিয়ম, একটা গ্রাফ এন্ড চার্ট কমপ্লিট করাবো, সেটা থেকে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। সো অবশ্যই পেতে হলে কমেন্ট করতে হবে ভাইয়া। টপ 10 কমপ্লিটিং স্টোরি। আর কমপ্লিটিং স্টোরি মানে একটা গল্প, তবে একটা বিষয় মনে রাখতে হবে, এবার কিন্তু আপনাদের এই বরাবর যে গল্পগুলো আমরা পড়ি, হ্যাঁ, উডকাটার, তারপর কি ওই যে থার্স্ট্রিক্রো, তারপর বিভিন্ন তারপর রবার্ট ব্রুসের কমপ্লিটিং স্টোরি, তারপর শেখ সাদির, তারপর আরো যে কমপ্লিটিং স্টোরি গুলো থাকে, ওই কিংস কি বলে এটাকে, এই কি বলে এটাকে, আরে ওই যে দুইটা বন্ধু আর একটা বিহারের গল্প। তো এইগুলা গল্প থেকে আসলে কমেডি স্টোরিটা করতে গেলে আমাদের গল্পটা জানতে হবে, ভালোভাবে গল্পটা মাথায় রাখতে হবে। বাট আপনাদের এবার ট্রেডিশনাল কিছু আসতে পারে, সেটা একটা ছেলে রাস্তাতে হাঁটতেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষ। এবার গল্পটা আপনাকে নিজেকে সাজাতে হবে। সো বি কেয়ারফুল, একটু ভালোভাবে এগুলো পড়ে যান। তবে এইগুলো থেকে যদি আসে তাহলে দ্য ক্রো অ্যান্ড দ্য পিকপকেট থেকে আসতে পারে, মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, এখান থেকে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে অ্যান্ড ডাফ, এটা তো আমরা চিনি, অনেক ছোট থেকে পড়ে আসতেছি। When there is a well there is a way, কিং লিয়ার and his daughter, এটা ওই যে মনে আছে না একটা গল্প, যেখানে রাজা জাহাজ টাচ করে, ও সরি, হিজ ডটার্স, কিং লিয়ার মানে ওই রাজাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে। Dress doesn't make a man great, devotion to mother, and honest woodcutter, the lion and the mouse, nobody trust a
লায়ার। এই 10টা, জাস্ট এই 10টা কন্টিনিউয়াস স্টোরি আপনি কি করবেন, আজকে বাংলা পড়বেন, ইংলিশ পড়ার কোনো দরকার নাই। আপনি নোবডি ট্রাস্ট লায়ার, তারপর হচ্ছে দ্য লায়ন অন দ্য মাউস, অ্যান অনেস্ট উডকাটার। আমি জানি আপনারা এগুলো জানেন, তবে তারপরেও বলবো এগুলো বাংলা পড়বেন, বাংলা গল্পটা পড়বেন, মজা লাগবে, মজা লাগবে। খালি দাপটা মনে রাখবেন, কারপরে কি হয়েছে, কারপরে কি হয়েছে। তাহলে আপনি দেখবেন পরীক্ষা হলে লিখতে যায় না, মনে পড়বে এই এটার পরে তো এই লাইনটা হওয়ার কথা, এরপরে তো এই কাহিনীটা হয়েছে। তখন না পারলেও না অটোমেটিক্যালি ইংলিশটা লিখতে পারবেন। আর ইংলিশ লেখার স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের জন্য অবশ্যই বেসিক ইংলিশের একটু বিষয়গুলো জানতে হবে। টপ 10 ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার যেগুলো পড়লে আপনার পরীক্ষায় কমন বলে যাবে সেগুলো হচ্ছে অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। এটা ইমেইলও আসতে পারে, লেটারও আসতে পারে, তবে মনে রাখবেন ইমেইলের চেয়ে লেটার আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এবং উপরটাও রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন। আচ্ছা যাই হোক, এই কথায় আসি, এইচএসসি এক্সামিনেশন যে রুটিনটা, অর্থাৎ এই রুটিন না, মানে আপনার পড়ার রুটিনটা কিভাবে কি করতে চাচ্ছেন, কিভাবে কি পড়তে চাচ্ছেন, সেটা জানতে হলে আমাদের প্লেলিস্ট এইচএসসি 2026-এর যে প্লেলিস্ট আছে সেখানে আসলে পর আপনাকে কিভাবে প্রিপারেশন নেবেন, এই 15 দিন, 1 মাস, 2 মাসে কিভাবে পড়বেন, আপনার রুটিনটা কিভাবে হলে বেটার হবে, সেটার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তারপরে প্রিপারেশন অফ এনসিউইং এক্সাম, প্রগ্রেস অফ স্টাডিজ, কংগ্রাচুলেশনস অফ ব্রিলিয়ান্ট সাকসেস, এটা আসার সময় অনেক বেশি। অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম সার্ফিং ফেসবুক, আস্কিং অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্ট, এ কন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ডস। এখানে এ কন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ডস, কংগ্রাচুলেশনস অফ ব্রিলিয়ান্ট সাকসেস, আছে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, আর হচ্ছে অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। এই 4টা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো ভালোভাবে একটু পড়ে যাবেন। হ্যাঁ, এরপরে আসি টপ 10 প্যারাগ্রাফ, যেটা আমাদের অ্যান্সার করা লাগবে, তাই না? তো প্যারাগ্রাফটা খুব একটা বেশি প্যারা নাই। যদি আপনাদের প্রয়োজন হয় অল কাইন্ড অফ পলিউশন, অল কাইন্ড অফ কি বলে ভালো জিনিস, গুড সাইড গুলো, ব্যাড সাইড কি কি হতে পারে, তারপরে কি বলে আধুনিক প্রযুক্তি যুক্ত যে কি বলে এগুলো, মডার্ন সায়েন্স অফ এর উপরে যে প্যারাগ্রাফ গুলো, সেগুলো যদি চান আমি একটা দিয়ে দিতে পারবো, আপনারা চাইলে সেখান থেকে অ্যান্সার করতে পারবেন। প্রথমে আসি, আমাদের প্যারাগ্রাফ সাজেশনে যেটা রাখছি সেটা হচ্ছে প্রাইস হাইক। এটার আরেকটা নাম স্পাইরাল নামেও আসতে পারে। হ্যাঁ, তো মনে রাখতে হবে প্রাইস হাইক, স্পাইরাল সেম জিনিস। ফুড অ্যাডাল্টারেশন, হ্যাঁ, তারপরে জুলাই আপরাইজিং আসতে পারে, কারণ জুলাই আপরাইজিং, জুলাইটা হয়ে গেছে 2024, আপনার পরীক্ষা হবে 26-এ। এইটুকু গ্যাপের মধ্যে অনেকে জুলাই আপরাইজিং সম্পর্কে কিছু ভুলে গেছে। আর যদি আপনাদের প্রশ্ন একটু হার্ড করতে চায় তাহলে এমন কিছুই দিবে যেটা মানুষ ভুলে যায়। মনে রাখবেন এসএসসি তে কিন্তু তাই করছে, এসএসসি তে কেউ কিন্তু কল্পনাও করে নাই পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ দিয়ে দিবে, কারণ এটা কখনো কেউ মাথায় আনে নাই, তো দিয়ে দিছে। ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন, ফক মিউজিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার বুলিং, আর প্রিম্যাচিউর ম্যারিজ ইন বাংলাদেশ, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। তো এই যে সাজেশনগুলো আপনি যদি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য সবগুলো সহজ হয়ে যাবে। এরপর আসবে যে টপ 10 থিম। তাহলে এই থিমগুলো আমরা জানি যে কোন থিমগুলো পড়লে মোটামুটি মানে থিমের যে সারমর্ম আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানে এক কথা মূল ভাবটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে যে কোনো প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো। থিমগুলো কি কি আছে? আই ডেট ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মরতে চাই। হ্যাঁ, তারপর ব্যাঙ্গলস ফেস, ড্রিমস, হোল্ড ফাস্ট টু ড্রিমস, দোজ উইন্টার ডেজ, হাউ ডু আই লাভ থি, সেপ্টেম্বর 1, 1939, পিচ, ব্লোইং ইন দ্য ওয়াইন্ড, হাউ ডু আই লাভ থি। তাহলে যদি এগুলোর আপনার থিমের কি বলে মূল ভাবের প্রয়োজন হয়, সামারি প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করতে হবে, আমি সুন্দর করে সেই সামারিগুলো বুঝিয়ে দিতে পারবো। এবং এই সামারিটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে যে কোনো প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নটা কি বলছে। সো মাইন্ড ইট। এবার আসি হচ্ছে এইচএসসি তোমাদের পড়ার যে রুটিনটা। হ্যাঁ, আমি যেটা করেছি, প্রয়োজনের আদর্শ একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে ভোর 5:30। যারা হচ্ছে মুসলমান বা হিন্দু যাই বলি না কেন, তোমরা 5টার সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করবা। তারপরে হচ্ছে কি 5:30 মানে এখানে ধরা হয়েছে 5:30 ঘুম থেকে ওঠা। অনেকে যারা নামাজ পড়ো না বা সবাইকে বলবো যা যার ধর্ম অনুযায়ী তোমরা প্রে করো। সকাল 6টা থেকে 8টা 2 ঘন্টা তুমি নতুন অধ্যায়গুলো পড়বা। সকাল 9টা থেকে 12টা তুমি অঙ্কের প্র্যাকটিস করবা।
একা আলাদা একটা রুমে অঙ্কের প্র্যাকটিস করবা, তখন তোমার ভালো লাগবে। দুপুর 1টা থেকে 2টা তুমি বিশ্রাম নিবা, খাওয়া, তারপর হচ্ছে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত তুমি রিভিশন দিবা, যেগুলো আগের দিন পড়েছো সেগুলো রিভিশন দিবা। প্লাস তুমি এগুলো ভিতর থেকে যা যা বুঝতে পারো সেটা নোট করবা। নোট কেমনে করে? নোট মনে করে এক পাতা পড়ছি, এক পাতা না 4-5 লাইন পড়ছি, এখান থেকে আমার মনে হয়েছে যে এইটাকে আমি 2-3 কথায় বুঝতে পারি, লিখতে পারবো পুরোটাই, কিন্তু আমাকে বুঝতে হবে এখানে কি লেখা আছে। জাস্ট ওইটাকে তুমি নোট করে রাখবা, তাহলে তোমার কাজে লাগবে। তারপরে বিরতি দিবা হচ্ছে কয়টা? 6টা থেকে 7টা, সন্ধ্যার সময় আসলে পড়ার টাইম না। 7টা থেকে 9টা পর্যন্ত তুমি যেটা করবা, বিগত প্রশ্নের গুলো সমাধান করবা। যেমন হচ্ছে তোমার যদি টেস্ট পেপার থাকে তাহলে মডেল টেস্ট ধরে ধরে সলভ করবা, আর যদি টেস্ট পেপার না থাকে তাহলে বিগত সালের প্রশ্নগুলো সলভ করা। মনে রাখবা, বিগত সালের প্রশ্নগুলো যদি তুমি সলভ করো তাহলে 60% টাইপস কমন পড়বে। টাইপস বলতে কি বোঝায়? প্রায় সেম টাইপের কোশ্চেন আসবে। সো বিগত সালের প্রশ্ন করলেও তুমি 60-এর উপরে নাম্বার পাবা। আর যদি সবগুলো একটু ভালো করে পড়ো তাহলে 100% 80-এর উপরে পাবা। রাতে 10টার সময় সারা শেষ করে ঘুমাতে যাও। বেশি রাত জাগো না, কারণ বেশি রাত জাগলে ওই দিক থেকে সকালে উঠতে পারবে না। আর মনে রাখবা, রাতের পড়া হচ্ছে সকালের পড়াটা অনেক বেশি কার্যকর। হ্যাঁ, সকালে তুমি যা পড়বা সেটাই তোমার মাথায় ক্যাচ করবে, এই জন্যই বলছি নতুন অধ্যায় করতে হবে। তো দিন শেষে কথা একটাই, হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করছি। তোমাদেরকে এই সাজেশনের আঙ্গিকে পড়ানোর চেষ্টা করব। তোমাদের যদি কখনো কোনো সাবজেক্টের, কোনো বিষয়ের, কোনো টপিকের মানে উপরে ক্লাসের প্রয়োজন হয়, কমেন্ট করবা, আমি তোমাদেরকে সেই কমেন্ট ধরে ধরে ওই ক্লাসটা নিয়ে বোঝানোর চেষ্টা করব। সেজন্য অবশ্যই কি করতে হবে? একটা কমেন্ট করতে হবে, একটা লাইক করতে হবে, যেন আমি ইন্সপায়ার্ড হতে পারি। আর অবশ্যই বুঝতেই পারছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যেন যে কোনো সময় পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধবদের একটু উপকার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।